বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ফেসবুক বন্ধুগণ, আমি ইতিপূর্বে একটি ভিডিও করেছিলাম আমাদের জুলাই বিপ্লবের পটভূমি এবং সফলতার মূল কারণ। আশা করি আপনারা শুনেছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে একটু আপনাদের সামনে তুলে ধরবো, বিপ্লব পরবর্তী বিপ্লবীদের ছাওয়া ও আমাদের রাজনৈতিক দলগুলোর করণীয়। সুপ্রিয় ফেসবুক বন্ধুগণ, আপনারা জানেন আমাদের দেশে জুলাই মাসে একটা বিশাল বিপ্লব সংগঠিত হয়েছিল এবং এই বিপ্লবে আমাদের দেশের ছাত্র জনতা এবং আমাদের দেশের প্রত্যেকগুলো গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলা, ইসলামিক মূল্যবোধী বিশেষ রাজনৈতিক দলগুলা ওনাদেরকে প্রত্যক্ষ না পরোক্ষ সমর্থন দিয়েছিল। এখন আমি যদি বলি এই বিপ্লবী কারা, এই বিপ্লবের পিছনে সুনির্দিষ্ট কোনো একটা রাজনৈতিক দল নেতৃত্ব দেয়নি। নেতৃত্ব দিয়েছেন আমাদের দেশের জেন জেট অর্থাৎ জেন জি নেটিজেন এই নেতৃত্ব দিয়েছেন। যদি এক কথায় বলি বিপ্লবী কারা, এর উত্তরটা হবে এভাবেই: যদি বিপ্লব কোনো কারণে ব্যর্থ হতো, যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো তারাই হচ্ছেন বিপ্লবী। ওরা একটা নির্দিষ্ট নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে ওরা এই বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিল। ওদের চাওয়াটা কি ছিল? ওদের চাওয়া ছিল বৈষম্য মুক্ত দেশ, ওদের চাওয়া ছিল কোটা সংস্কার, ওরা চাওয়া ছিল দুর্নীতিমুক্ত একটি দেশ, ওদের চাওয়া ছিল শোষণ মুক্ত একটি দেশ চাওয়া ছিল। কেননা এই নেটিজেন যারা, ওদের প্রত্যেকের জন্ম হচ্ছে 1996 সাল থেকে 2012 পর্যন্ত। এই জেনারেশনটা হচ্ছে জেনারেশন জেড। ওরা ব্রিটিশের শোষণ দেখেনি, পাকিস্তানিদের নির্যাতন দেখেনি। ওরা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী ভারতের দাদাগিরি এবং আমাদের দেশের দুঃশাসন এবং লুটরাজ দেখেছে। এইটা দেখতে দেখতে ওদের মাথার মধ্যে, তরুণ প্রজন্ম, ওদের মাথার মধ্যে এই বিপ্লবের ধারণাটা আসছে, যার কারণে ওরা নিজেদের সমস্ত ত্যাগকে বিসর্জন দিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ছে এবং ওরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, গুলির মুখোমুখি দাঁড়িয়ে, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ওরা এই বিপ্লব সংগঠিত করেছে এবং এই বিপ্লব সফল হয়েছে। সুতরাং ওদের কিছু চাওয়া থাকতেই পারে। আমরা যদি এর একটা কথা ভুলে গেলে আমাদের চলবে না, এদের যদি বিপ্লব ব্যর্থ হতো, ওদের পিছনে কোনো রাজনৈতিক দল ছিল না যে ওদেরকে শেল্টার দিবে, ওদেরকে বাঁচাবে। এই বিপ্লব ব্যর্থ হলে অবশ্যই অবশ্যই ওদেরকে সমস্ত দোষ দায়ভার ওদেরকে চাপিয়ে দিয়ে ওদেরকে ফাঁসির কাজটা যেতে হতো। যেহেতু ওদের ত্যাগের বিনিময়ে, ওদের সাহসিকতার বিনিময়ে আমরা একটা সফল বিপ্লব হয়েছে এবং আমরা একটা বৈষম্য মুক্ত একটা দেশ গঠন করার অঙ্গীকার নিয়ে আমরা ওরা ঝাঁপিয়ে পড়ছে। এখন আমাদের করণীয়, অর্থাৎ আমাদের রাজনৈতিক দলগুলোর কিছু করণীয় রয়েছে ওদের জন্য, দেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। করণীয়গুলো কি? ওরা যেই স্বপ্ন নিয়ে বিপ্লব করেছিল, একটা দুর্নীতিমুক্ত দেশ, বৈষম্য মুক্ত দেশ, কোটা প্রথা, একটা সংস্কার, একটা নির্দিষ্ট কোটার প্রথা সংস্কার নিয়ে ওরা স্বপ্ন দেখেছিল। এখন আমরা বিপ্লব যেহেতু সফল হয়েছে, আমরা একটা রাষ্ট্র পাইছি, এখানে আমাদের এই বিপ্লবীদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক দলগুলো আমাদের এখন করণীয় হচ্ছে ওদের চাওয়াগুলোকে পূরণ করা, জাতির চাওয়াগুলোকে পূরণ করা। এর মধ্যে আমাদের শুরুতেই এটা হওয়ার প্রয়োজন ছিল বিপ্লবী সরকার এবং অথবা সর্বদলীয় রাজনৈতিক সরকার। হয়তো সেটা আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলোর বিরোধিতার কারণে হোক অথবা যে কোনো কারণে হোক, হয়ে গেছে একটা অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার বলতে একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য আসে, নির্দিষ্ট কিছু এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য নির্দিষ্ট একটা পিরিয়ডের জন্য আসে। এটা হচ্ছে অন্তর্বর্তী সরকার। এখন যেভাবে হোক, যেহেতু অন্তর্বর্তী সরকার গঠন হয়ে গেছে, এখন আমাদেরকে বিপ্লবীদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। সেটা হচ্ছে যে রাজনৈতিক সংস্কার, শিক্ষা ব্যবস্থার সংস্কার, আমাদের নির্বাচন ব্যবস্থার সংস্কার। রাজনীতির সংস্কারটা কি? রাজনৈতিক সংস্কারটা হবো, আমরা একটা গতানুগতিক দ্বারা দেখে আসছি লেজুর ভিত্তিক একটা রাজনৈতিক দল। প্রত্যেক দলের একটা লেজুর ভিত্তিক ইয়া থাকে, সেখান থেকে রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ডটা পরিচালনা করে একটা
যখনই ওই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যায়, একটা ওদের একটা বলয় তৈরি করে সারা বাংলাদেশে ওদের একটা বলয় তৈরি হয়, ওদের অধীনস্থ সবকিছু হয়ে যায় এবং ক্ষমতাকে এককেন্দ্রিক হয়ে যায়। এই ক্ষেত্রে আমাদের সংস্কার আনতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা সংস্কার। শিক্ষা ব্যবস্থাটা সংস্কারটা কিভাবে হবে? একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যেই শিক্ষানীতিটা চলে আসতেছিল সেটা হচ্ছিল ব্রিটিশ প্রণীত একটা শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ তখন আমরা ব্রিটিশের অধীনে ছিলাম, এক কথায় ব্রিটিশের প্রজা ছিলাম, একটা গোলাম ছিলাম। তো প্রজাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা আমাদের উপরে আরোপ করা হয়েছে, সেই শিক্ষা ব্যবস্থা আমরা এতদিন শিখে আসছি কিংবা পরে আসছি, কিন্তু আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে একটা যুগ উপযোগী একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। তৃতীয়ত হচ্ছে যে নির্বাচন পদ্ধতি। নির্বাচনের মধ্যে আমরা জানি বড় বড় রাজনৈতিক দলগুলা কিংবা বড় বড় শিল্পপতিরা যখন নির্বাচন আসে, যেহেতু আমরা একটা গণতান্ত্রিক দেশ, এখানে আমরা কালো টাকার বিনিময়ে হোক, রাজনৈতিক প্রভাব খাটাইয়ে হোক, আমরা একটা এটাকে নির্বাচনকে আমরা পক্ষপাতিত্ব করে ফেলি। এই জিনিসটা না হওয়ার জন্য নির্বাচন ব্যবস্থায় একটা সংস্কার আসাটা খুব জরুরি। এটা হতে পারে সংখ্যানুপাতিক নির্বাচন, এটা হতে পারে প্রতীকী নির্বাচন। প্রতীক মানে কোনো দলের এখানে নির্দিষ্ট কোনো প্রার্থী থাকবে না, সব দলের প্রতীক থাকবে, প্রতীকে সারা বাংলাদেশে ভোট হবে। এখান থেকে যেই দল যত পার্সেন্ট ভোট পেয়েছেন সেই পার্সেন্ট অনুসারে একটা সংসদীয় আসনগুলো বরাদ্দ হতে পারে। এটা একটা প্রতীক নির্বাচন হতে পারে। তাহলে পরে কালো টাকা সরাসরি থাকবে না এবং ভোট, আমার ভোট নষ্ট হয়ে যাবে কিংবা আমার ভোট পৌঁছে যাবে, এই জিনিসটা আর কাজ করবে না। প্রত্যেকটা ভোটে হবে দামি এবং প্রত্যেকটা ভোটারের রাজনৈতিক দলের নেতারা ভোটারদের কাছে যাতে বাধ্য থাকবে। এবার আসেন আমাদের জুলাই প্রজ্ঞাপন। জুলাই প্রজ্ঞাপনটা কেন জরুরি? খুবই জরুরি। এই জরুরি যেই ওরা যেই আমরা স্বাধীনতার 50 বছর পরে এসে যারা স্বাধীনতার বিরুদ্ধে করছিল বলে ওরা দাবি করে ওদেরকে একটা বিচারের মুখোমুখি দাঁড় করাইয়েছেন। এইটাও এমন হতে পারে আজ থেকে 50 বছর পরে হোক কিংবা আরো পরে হোক, একদিন ওদের বিচারের মুখোমুখি হতে পারে। সেজন্য এটাকে আমরা একটা বিপ্লব এবং গণঅভ্যুত্থানের ঘোষণা দিয়ে বিপ্লবের চাওয়াগুলোকে আমরা সামনে রেখে একটা জুলাই বিপ্লব ঘোষণা হওয়া খুবই জরুরি। এখানে আমাদের রাজনৈতিক দলগুলোর ভুলে গেলে চলবে না। এই জেনারেশন জেন জি, ওরা যে ত্যাগ দিয়ে আমাদেরকে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, রাজপথে আমাদের নামার সুযোগ করে দিয়েছেন, আমাদের দলীয় নেতা কর্মীদেরকে যারা কারণ নির্যাতন ছিল তাদেরকে বের করার সুযোগ দিয়েছেন, তাদের সেই সুযোগকে আমরা নিজেদের স্বার্থে কাজে লাগাতে ফলে হবে না, ওদেরকে দেশের স্বার্থে ওদেরকে কাজে লাগাতে হবে। ওরা যে এখানে একটা সুষ্ঠু গণতান্ত্রিক কাঠামো আমাদেরকে তৈরি করতে হবে দেশের ভিত্তিকে মজবুত করার জন্য। সুতরাং এখানে আমাদের বিপ্লবী ভাইদের চাওয়া 1 জুলাই ঘোষণাপত্র হওয়াটা খুবই জরুরি। তারপরে আমাদের দেশের যে বড় বড় সমস্যাগুলো আছেন, যেমন আমাদের বর্তমানে রোহিঙ্গা সমস্যার সমাধান করা এবং আমাদের অর্থনৈতিক আমরা আরো ভিত্তিকে মজবুত করা, আমাদের ব্যাংকিং সেক্টরকে আরো একটা সুস্থতার ব্যাংকিং সেক্টরে নিয়ে আসা। যেহেতু আমরা বিগত সরকারের আমলে আমাদের কিছু কিছু বড় বড় গডফাদাররা ব্যাংকিং সেক্টরকে একটা কুপিগত রেখে আজকে জনগণের এই আমাদের অর্থনীতিতে এবং স্বাভাবিক ট্রানজাকশনের মধ্যে আমাদের বিশাল একটা ব্যাঘাত করছে, আমাদের একটা বিশাল টাকা বিদেশেও পাচার হয়ে গেছে। সেই যেন হতে না পারে, ভবিষ্যতে যেন হতে না পারে এবং বর্তমান ব্যবস্থাকে আমাদেরকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদেরকে ব্যাংকিং সেক্টরটা অবশ্যই সংস্কার করা জরুরি। এবং পাশাপাশি আমাদের দ্রব্যমূল্য সেই ঐতিক থেকে প্রাগতিক কাল থেকে দ্রব্যমূল্যের উদ্যোগতি একটা আমাদের যখনই দ্রব্যমূল্য উদ্যোগতি, এটাকে এটা নির্দিষ্ট কিছু রুলস এর মাধ্যমে এনে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে হবে। এখানে একটা ছোট্ট জিনিস যদি আমরা অ্যাড করি, হয়তো আশা করি দ্রব্যমূল্যটা কিছুটা নিয়ন্ত্রণ আসবে। যেমন আমরা মনে করি একটা দ্রব্য, যে কোনো দ্রব্য হোক, তার উৎপাদন খরচ কত, তার এটা বাজারজাত করতে তার প্রসেসিং খরচ কত, এবং সরকারের ভ্যাট কত, এবং বিনিয়োগকারীরা কত % মুনাফা করবে। এই জিনিসগুলো যদি আমরা প্রত্যেকটা দ্রব্যের গায়ে লেখা থাকে, তাহলে এখানে একটা শুভঙ্করের ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না। নির্দিষ্ট হারে মুনাফা হবে এবং নির্দিষ্ট হারে এটা সরকার ভ্যাট ট্যাক্স পাবে। তাহলে পরে দ্রব্যমূল্যটা কিছুটা নিয়ন্ত্রণ আনা সম্ভব বলে আমার বিশ্বাস, দেশবাসী মনে করে। সুতরাং আমার রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে
এই বিপ্লবীদের চাওয়াকে সামনে রেখে বিপ্লবীদের প্রত্যাশাকে পূরণ করার জন্য, আমাদের জেনারেশন জেড তাদের প্রত্যাশাকে পূরণ করার জন্য একটা জুলাই ঘোষণাপত্র দিয়ে দেওয়া এবং আমাদের এই রাষ্ট্রীয় অবকাঠামোকে দ্রুত সংস্কার করা। এর জন্য আমাদেরকে যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদেরকে নির্দিষ্ট সময় ফ্রেম বেঁধে দিয়ে এদেরকে আমাদেরকে সুযোগ করে দেওয়া। আমরা একটা জিনিস, আমরা দলীয় সরকারের আমলে কখনো সংস্কার সম্ভব নয়। কেন সম্ভব নয়? দলীয় সরকারের আমলে সংস্কার করতে গেলে স্বাভাবিকভাবেই বিরোধী দল তার বিরোধের খাতিরে এটা বিরোধিতা করবে এবং এখানেই বিভিন্ন কারণে রাজনৈতিক মার্ক গাঁটাকলের কারণে দলীয় সরকার আমলে সংস্কার করা সম্ভব নয়। এখন যেহেতু আমাদেরকে সুযোগ এসেছেন, নির্দলীয় এবং অন্তর্বর্তী সরকার আসছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের চাওয়া থাকবে এবং ওদেরকে সুযোগ দিতে হবে। অন্তর্বর্তী সরকারেরও আমার উচিত হবে সময়টাকে দীর্ঘায়িত না করে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সুন্দর একটা নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কারগুলোকে একটা তালিকা প্রণয়ন এবং এই সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা দিয়ে ওদেরকে সিট এক্সিট করা। এটা থাকবে অন্তর্বর্তী সরকারের কাজ এবং আমাদের রাজনৈতিক দলগুলোর করণে থাকবে অন্তর্বর্তী সরকারকে নির্দিষ্ট একটা সময়ের জন্য যুক্তির সময়কে ওদের দিয়ে ওদেরকে কাজ করার সুযোগ করে দেওয়া উচিত বলে আমি মনে করি। তো আজকে এই পর্যন্তই। সকল বন্ধুগণ ধন্যবাদ। পরবর্তীতে সমসাময়িক আর কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।